হাই স্টুডেন্টস, তো আমরা মেকানিক্স পার্টটা ক্লাস 11 এর শেষ করে ফেললাম। মেকানিক্স পার্টটা প্রায় শেষ, একটা চ্যাপ্টার খালি প্রথম চ্যাপ্টারটা একটু বাকি আছে, ওটা আমরা একটু পরে গিয়ে করব। আরো কিছু জিনিস শেখার পর ওই চ্যাপ্টারটা ওই সবকিছুর মাত্রা বিশ্লেষণ করা আছে ওখানে, তো জিনিসগুলো সম্বন্ধে আমরা জেনে নিলে আমার মনে হয় সুবিধা হয়, সেই জন্য আমি চ্যাপ্টারটা বাদ রেখেছি, পরে পড়াবো। তো যাই হোক, মেকানিক্স একটা বিশাল ভাইটাল চ্যাপ্টার, সব থেকে ওয়ান অফ দ্য টাফেস্ট চ্যাপ্টার বা টাফেস্ট ইউনিট, ঠিক আছে, যেটা সবার খুব অসুবিধা হয়। এখান থেকে প্রচুর অঙ্ক দেয় তোমার, বিভিন্ন বড় বড় এক্সাম বলো, বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বলো, সব জায়গাতে, যেখানে এই কনসেপ্ট গুলো যদি ঠিকঠাক ক্লিয়ার না থাকে তাহলে খুব অসুবিধা হয়। তো এই পার্টটা শেষ হয়ে গেছে, মেকানিক্স পার্ট শেষ। নিউটনস ল এর কাজ মোটামুটি শেষ। নিউটনস ল এর কাজ সব জায়গায় আছে ফিজিক্সে যতদূর যাব, কিন্তু আপাতত নিউটনস ল দিয়ে যে হাফ পুরো ফিজিক্স হয়ে যায়, সেই হাফ মোটামুটি তোমাদের আপাতত হয়ে গেছে। সেই ফিজিক্সটা পড়া হয়ে গেছে, ভালো মতো পড়বে। হ্যাঁ, আমি ইউটিউবের মাধ্যমে প্রবলেমস করাতে পারছি না, সেটা পরের ইয়ারে করবো, কারণ এত কিছু যদি থিওরি পড়ি আবার প্রবলেমের ক্লাস করি তাহলে এই ইয়ারে সিলেবাসটা কভার করতে পারবো না। তবে আমি একটা সাজেশন দিতে পারি যে তোমরা প্রত্যেকটা টপিক পড়ার পর সেখানে দেখতে পাবে যে টপিকটার পরেই এক্সাম্পলের অঙ্ক করে দেওয়া আছে। তো বেশি না হলেও প্রত্যেকটা টপিকের পর একটা বা দুটো বা ম্যাক্সিমাম 3টা করে এক্সাম্পল যদি করো, তাহলে দেখবে সেটে গিয়ে তোমার সেট 1, সেট 2, সেট 3 অঙ্ক করতে গিয়ে মিনিমাম সেট 1 এর অঙ্কে কোনো অসুবিধা হবে না। সেট 2, সেট 3 যখন আরো ম্যাচুরিটি বাড়বে তখন পারবে। যাই হোক, তো ওই পার্টটা শেষ হয়ে গেছে। তো আমরা এবার শুরু করব নেক্সট পার্ট, নেক্সট ইউনিট, যার নাম জিপিএম। তোমাদের দুয়ারি মাইতি মজুমদারের বই হিসাবে এইটা ইউনিটের নাম ইউনিট 7, যেখানে বলছে আয়তন বিশিষ্ট বস্তু ধর্মাবলী। সেখানে তোমার পরপর মোটামুটি 9টা চ্যাপ্টার রয়েছে, কিন্তু আমি এইটাকে আবার দুটো ইউনিটে ভাগ করি আমার হিসাবে। আমি যেমন অতগুলো ইউনিটকে একসাথে জুড়ে দিলাম, কিন্তু এখানটাকে দুটো ইউনিটে ভাগ করব। একটা ইউনিটের নাম হলো, সরি এটা না, 7 আর 8 মিলে দুটো ইউনিট। সেটা হলো, আমি এখানে এই ইউনিটটাকে বলবো ইউনিট 2 আমার হিসাবে, এবং সেখানে থাকবে স্থিতিস্থাপকতা, উদস্থিতিবিদ্যা ও বায়ুমণ্ডলীয় চাপ, আর সান্দ্রতার পৃষ্ঠটান। এই 3টা মিলে এই ইউনিটটাকে আমি বলি জিপিএম বা জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার, যেটা এইটার নাম দিয়েছে যে আয়তন বিশিষ্ট বস্তু ধর্মাবলী। এই 3টা মিলেই বাকি পরের যেটা, যেখান থেকে থার্মোমিতি, কঠিন তরল প্রসারণ, গ্যাসের প্রসারণ, ক্যালোরিমিতি, অবস্থার পরিবর্তন, তাপ সঞ্চালন, এই পার্টটাকে বলা হয় হিট। এই পার্টটা হিট, তাপ সঞ্চালনের পরে হবে থার্মোডাইনামিক্স, তারপরে হবে তাপগতিবিদ্যা, তারপরেটা হবে গ্যাসের গতীয় তত্ত্ব। এই পুরোটা থার্মোমিতি থেকে শুরু করে গ্যাসের গতীয় তত্ত্ব পর্যন্ত, এটাকে বলবো হিট অ্যান্ড থার্মোডাইনামিক্স, আমার 3rd ইউনিট। তো আমরা এখন 2nd ইউনিটটা শেষ করার চেষ্টা করবো, 2nd-এর পর 3rd-এ যাবো, তারপর লাস্ট ইউনিট হবে শব্দ। 4টা ইউনিটে ভাগ করেছিলাম। তো শুরু করা যাক আজকের ইউনিট। আজকের ইউনিটের নাম হলো ইউনিট 7, আয়তন বিশিষ্ট বস্তু ধর্মাবলী, চ্যাপ্টার 3টা, স্থিতিস্থাপকতা, বায়ুমণ্ডলীয় চাপ আর সান্দ্রতা পৃষ্ঠটান। তো যাই হোক, তার প্রথম চ্যাপ্টার স্থিতিস্থাপকতা দিয়ে আমি স্টার্ট করছি। স্থিতিস্থাপকতা খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটার স্টার্টটাই কি? ধর্ম, তাই তো? পদার্থের ধর্ম, আয়তন বিশিষ্ট পদার্থের ধর্ম, তাই তো? জেনারেল প্রপার্টিজ অফ ম্যাটার। তো স্থিতিস্থাপকতা চ্যাপ্টারটা যেটা, দ্যাটস মিন এটা একটা ধর্ম পদার্থের। স্থিতিস্থাপকতা, সান্দ্রতা, পৃষ্ঠটান, বায়ুমণ্ডলীয় চাপ, উদস্থিতিবিদ্যা, তার মধ্যে স্থিতিস্থাপকতা, পৃষ্ঠটান, সান্দ্রতা, এগুলো কি পদার্থের ধর্ম। তো স্থিতিস্থাপকতা পদার্থের একটা ধর্ম। এবার ধর্মটা সম্বন্ধে জানা যাক। বলছে কোন পদার্থের স্থিতিস্থাপকতা ব্যাপারটা এমন একটা ধর্ম, যে ধর্মটা, ধর্ম মানে কি, পদার্থটা নিজে থেকেই সেই জিনিসটা করে। ধর্ম মানে কি, ওর মধ্যে সেটা অটোমেটিক ওর মধ্যে ব্যাপারটা রয়েছে। সেটা কেমন ধর্মটা? বলছে কোন পদার্থকে তুমি যদি বাইরে থেকে বল প্রয়োগ করে ওর আকার হোক, আকৃতি হোক, আয়তন হোক, এইসব পরিবর্তনের যদি তুমি চেষ্টা করো, তাহলে ওর মধ্যে অটোমেটিক ইনসাইডে একটা রেস্টোরিং ফোর্স তৈরি হবে। রেস্টোরিং ফোর্স মানে কি, রেস্টোর করবে। যে জিনিসটা তুমি বাইরে থেকে বল প্রয়োগ করছো, করে ওর আকার বা আয়তন বা আকৃতি পরিবর্তনের চেষ্টা করছো, সেই চেষ্টাকে বাধা দিলে এই বাধাদায়ক ফোর্সটা ওর অটোমেটিক ভেতর থেকে তৈরি হবে, যেটা বলা হয় রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল। ওকে,
এবং সেই বলটা কি করবে, ওকে যে বাধা মানে ওর যে আকৃতি বা আয়তন পরিবর্তন করার তুমি চেষ্টা করছো সেই চেষ্টাটাকে ও বাধা দেবে, মানে করতে দেবে না। ওকে, এবার তুমি যদি সেটাকে পরিবর্তন করেও ফেলো, বল প্রয়োগ করে যদি তার আকার আকৃতি বা আয়তন পরিবর্তন করেও ফেলো, যেই মুহূর্তে তুমি তোমার বাহ্যিক বলটা সরিয়ে নেবে, সাথে সাথে এর ইনসাইডের যে প্রত্যানয়ক বলটা সে কি করবে, তোমার সেই বস্তুটাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে আনবে। কারণ যতক্ষণ তুমি বল প্রয়োগ করছিলে এবং পরিবর্তন করছিলে ততক্ষণ ওর মধ্যে বলটা ছিল, এবং সেই বলটাও কিন্তু তোমার যে বলটা মানে প্রত্যানয়ক বলটা তোমার বলের সমান, কিন্তু বস্তুটা যেহেতু মানে পরিবর্তন হচ্ছিল যে সময়, সেই সময় কি হবে, সমবেগে ছোট হতে থাকবে বা টানলে সমবেগে বড় হতে থাকবে। মানে প্রত্যানয়ক বলটা তোমার বলে সমান হওয়া সত্ত্বেও পরিবর্তনটা সমবেগে হবে, এরকম একটা ব্যাপার। কিন্তু যেই মুহূর্তে তোমার বাহ্যিক বলটা চলে গেল, প্রত্যানয়ক বলটা তখন কি করবে, একা এক করবে এবং সে তখন বস্তুটাকে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। ওকে, তো এই যে অটোমেটিক যে প্রত্যানয়ক বলটা সৃষ্টি হয়, যার ফলে আমি কি করি না, আমাকে যদি আমার আকৃতি বা আকারের পরিবর্তন করার চেষ্টা করা হয় তাহলে সেই চেষ্টাটাকে আমি আটকাই, করতে দিই না। আর যদি বাই চান্স করে ফেলা হয় তাহলে যেই যে বল দ্বারা আমার উপর পরিবর্তনটা করার চেষ্টা করা হচ্ছিল সেই বলটা সরে গেলে আমি আবার আগের অবস্থায় ফিরে যাওয়ার চেষ্টা করি। ওকে, তো পদার্থের এই ধর্মটাকে বলা হয় স্থিতিস্থাপকতা। ক্লাস 9 একবার পড়েছিলে, আমি আরেকবার বলে দিলাম। এবার একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং প্রশ্ন। প্রশ্নটা বলার পর আমি 10 সেকেন্ড একটা পজ দেবো ভাবার জন্য, দেখো মানে কি উত্তর আসছে তোমাদের মনে। প্রশ্ন হলো, একটা ইস্পাত, একটা স্পাত আর একটা রবার, রবারের হয় না গার্ডার, ঠিক আছে, এই দুটার মধ্যে তুমি যদি প্রশ্ন করা হয় কার মধ্যে স্থিতিস্থাপকতা এই ধর্মটা বেশি, মোটামুটি 70% স্টুডেন্টের মনে হয়েছে রবার, আর 30% স্টুডেন্টের মনে হলেও হতে পারে ইস্পাত। এবার কারা ঠিক, 70% স্টুডেন্ট না 30% স্টুডেন্ট? আমার সামনে যদি স্টুডেন্ট থাকতো তাদের জিজ্ঞেস করতাম, ভার্চুয়াল ক্লাস, সামনে কোনো স্টুডেন্ট নেই, তোমাদের ভাবনাটাই আমি নিলাম। হয়তো ভুল হতে পারি, এটাও 70 হতে পারে। আমার মনে হয়, জানি না ঠিক কিনা, যে 70% স্টুডেন্টরা বলবে যে রবার। অবশ্যই ভুল কিছু নাও বলতে পারে, ভাবনাটা ঠিকই আছে, কারণ আমার সঙ্গে অনুযায়ী ব্যাপারটা ঠিক। আর 30% আবার মনে হতে পারে ইস্পাত, সেটাও হতে পারে, তোমার মনে হয়নি, অন্যের তো হতেই পারে। তো সেরকম এই দুটো কিন্তু মনে হতে পারে, কারো মনে হতে পারে রবার, কারো মনে হতে ইস্পাত। কিন্তু সঠিক উত্তরটা কি, কার স্থিতিস্থাপকতাটা বেশি? সঠিক উত্তর কিন্তু ইস্পাত, যেটা 30% মনে হয়েছিল সেটাই কিন্তু সঠিক উত্তর। রবার আর ইস্পাতের মধ্যে ইস্পাতেরই স্থিতিস্থাপকতা ধর্মটা বেশি। এবার যাদের মনে হয়েছিল রবার এবং ড্যাম শিওর ছিল রবার, তাদের প্রশ্ন হলো কেন, তাই তো? তার উত্তর হলো, তুমি সংজ্ঞাটাকে আরেকবার পড়ো, আরেকবার শোনো। সংজ্ঞাটাতে কোথাও বলেনি যে বেশি তাড়াতাড়ি বা যে বেশি সহজে তার নিজের জায়গায় ফিরে আসতে পারবে, যে ধর্ম মানে যে পদার্থের ধর্মটা এমন যে তাকে ছেড়ে দেওয়ার সাথে সাথে তার নিজের পজিশনে ফিরে আসতে পারবে, সেটাই সব থেকে বেশি স্থিতিস্থাপক। এটা কিন্তু কখনো বলা হয়নি। সেখানে বলা হয়েছিল যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করে যদি তার আকার বা আকৃতির পরিবর্তন করার চেষ্টা করা হয় তাহলে তার মধ্যে একটা প্রত্যানয় বল সৃষ্টি হয়, যা তার আকার বা আয়তন পরিবর্তন করার চেষ্টাকে বাধা দেয়। যদি তারপরেও যদি তার পরিবর্তন করে দেওয়া হয় তাহলে বাহ্যিক বলটা সরিয়ে নিলে সে আবার তার পূর্বের আকারে ফিরে যাওয়ার চেষ্টা করে। তো প্রথম কোন চেষ্টাটা করে, প্রত্যানয় বলটা বা ইনসাইডের ধর্মটা, যে আমি আমার পরিবর্তন হতেই দেব না, তারপরে তো পরিবর্তন হলে সেটা আবার আগের অবস্থায় ফিরে আসার কথা ভাববে, তাই নাই তো? মানে তাই তো ব্যাপারটা, প্রথমে ও কি চাইবে, আমি পরিবর্তন হতেই দেবো না, তারপরে যদি পরিবর্তন হয়ে যায় তারপরে তো ধর্মটা আবার কি চাইবে, তাকে আগের অবস্থায় ফিরে নিয়ে যাওয়ার। তাহলে রবার আর ইস্পাতের মধ্যে একই পরিমাণ বল দিলে ইস্পাত তো নিজেকে পরিবর্তন করবেই না, কিন্তু রবার সেখানে পরিবর্তন হয়ে যাবে, তারপরে ছেড়ে দিয়ে সে আগের অবস্থানে আবার ফিরে আসবে। তাহলে স্থিতিস্থাপক ধর্মটা কার মধ্যে বেশি? ইস্পাতের মধ্যে। কারণ ইস্পাতকে পরিবর্তন করতে গেলে অনেক বেশি বল দিতে হবে উইথ রেসপেক্ট টু রবার, তাই না? তাহলে কার মধ্যে স্থিতিস্থাপকতাটা বেশি? ইস্পাতের মধ্যে। আশা করি ক্লিয়ার হলো। ওকে, আচ্ছা, হ্যাঁ, তো এবার কয়েকটা জিনিস সম্বন্ধে কয়েকটা সংজ্ঞা একটু শুনে নাও, মন দিয়ে লাগবে, কাজে কিছু কনসেপ্ট হবে তৈরি। সেটা হলো প্রথমত
পূর্ণ দৃঢ় বস্তু, এটা সম্বন্ধে একবার তুমি জেনেছিলাম। দৃঢ় বস্তুতে পূর্ণ দৃঢ় বস্তু, পূর্ণ দৃঢ় বস্তু মানে এমন একটা বস্তু যাকে তুমি যতই ফোর্স দাও না কেন সে কোনোভাবেই তার মানে আচ্ছা নিজের আকার বা আকৃতির পরিবর্তন মানে বুঝো তো, নিজের আকার বা আকৃতির পরিবর্তন মানে এর মধ্যে যে পার্টিকেল গুলো আছে তাদের টেনে বড় করা, মানে তাদের মধ্যে ইন্টারমলিকুলার স্পেসটা বেড়ে যাওয়া, তাদের মধ্যে একে অপর থেকে দূরে সরে যায়, ঠিক আছে। তো পূর্ণ দৃঢ় বস্তু মানে এর উপর যত বল প্রয়োগ করো না কেন, ওখানে পড়েছিলাম যে তাদের মধ্যে দুটো পার্টিকেল একে অপরের সাথে মানে যদি যে ডিস্টেন্সে থাকে সেই ডিস্টেন্সে কখনো পাল্টায় না, মানে কখনো এর আকৃতির পরিবর্তন বা আকার পরিবর্তন বা দৈর্ঘ্য পরিবর্তন বা প্রস্থ পরিবর্তন আয়তন পরিবর্তন কিছুই করা যায় না, তাকে বলা হয় পূর্ণ দৃঢ় বস্তু। কিন্তু বর্তমানে বাস্তবে পূর্ণ দৃঢ় বস্তু বলে কিছু হয় না। ওকে, নেক্সট, মানে পূর্ণ দৃঢ় বস্তুটা একটা কনসেপ্ট আর কিছুই না। তুমি মানে আপাত দৃষ্টিতে লোহাকে বলতে পারো, কিন্তু ওটা কত বেশি বল প্রয়োগ করলে বড় হয়ে যাবে, কেন হবে না, তাই না? সো পূর্ণ দৃঢ় বস্তু বলে কিছু হয় না। পাথরকেও বলতে পারো, কিন্তু পাথরকেও বড় করা যায়, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট, পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। পূর্ণ স্থিতিস্থাপক বস্তু, পূর্ণ স্থিতিস্থাপক আর মানে স্থিতিস্থাপকতা বেশি, এই দুটোর মধ্যে কিন্তু আলাদা, মানে মিনিংটা কিন্তু আলাদা। পূর্ণ স্থিতিস্থাপক মানে এটা বোঝা যায় যে কোনো বস্তুর মধ্যে তোমার যদি যার মধ্যে যে যত বেশি বল প্রয়োগ করে তাকে আকার বা আকৃতি পরিবর্তন করা যাবে তার মধ্যে সেটা তত বেশি স্থিতিস্থাপকতা, সেটা আলাদা জিনিস। কিন্তু সেই বস্তুটাও যে পূর্ণ স্থিতিস্থাপক কিনা তার জন্য কিন্তু সেটা দেখতে হবে যে কোনো বস্তুকে যদি আমি তার আকার বা আকৃতি পরিবর্তন করার পর, এক্ষেত্রে কিন্তু এই জিনিসটা যে আকার বা আকৃতি পরিবর্তন করার পর বাহ্যিক বলটা সরিয়ে নিলে ও যদি এক্স্যাক্টলি ও যদি তার পূর্বের অবস্থায় যা ছিল একদম এক্স্যাক্টলি সেই পজিশনে ফিরে যেতে পারে, তাহলে সেই বস্তুটাকে আমি বলবো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। এটাও বর্তমানে হয় না, ঠিক আছে। গার্ডারকেও তুমি যদি টানো এক্স্যাক্টলি যে আবার মানে তুমি একটা গার্ডার যখন ইউজ করো, মেয়েরা জানোই যে 7 দিন 8 দিন যদি ওটা থাকে খোপাতে, তো জিনিসটা যে বড়টা হয় সেটা কি আগে যতটুকু কিনেছিলে সেই সাইজটা কি ফিরে পাওয়া যায়? একটু তো বড় থেকেই যায়, তাই না? যদি ওটা পূর্ণ স্থিতিস্থাপক হতো, গার্ডারকে যদি তুমি পূর্ণ স্থিতিস্থাপক ভাবো, তাহলে তো সে সবসময় কি হতো, আবার যে সাইজটা ছিল ছোট গোল, সেই গোলটা ফিরে আসতো, সেটা কখনো হয় না। ওকে, তো পূর্ণ স্থিতিস্থাপক বস্তু বলেও কিছু হয় না। এবার চলে আসি পূর্ণ প্লাস্টিক বস্তু। পূর্ণ প্লাস্টিক বস্তু মানে কোনো বস্তুকে যদি আমি বল প্রয়োগ করে তার আকার বা আকৃতি পরিবর্তন ঘটাই, মানে বিকৃতি ঘটাই, তাহলে সেটা যদি আবার সেই মানে যে অবস্থাতে আমি যে পজিশনে করলাম বিকৃতি যেমনটা করলাম, সেই বিকৃতি অবস্থায় যদি সে থেকে যায়, এক ফোঁটা ওখান থেকে শিফট না করে, পূর্বের আকারে ফেরার চেষ্টা না করে, তাহলে সেরকম বস্তুকে বলবো পূর্ণ প্লাস্টিক বস্তু, যেটাও হয় না। জাস্ট কনসেপ্ট, ঠিক আছে। আপাত দৃষ্টিতে তুমি কাদাকে ভাবতে পারো যে একটা কাদা দলা নিলে বা আটা, যে আটাগুলো নিলে, আটাটাকে রুটি বানানোর আগে যে লইটা করলে, লইটাকে যদি টানো, টেনে যদি ছেড়ে দাও, তো মোটামুটি ধরে নেওয়া যায় যে ওরকম অবস্থায় আছে। তাও কিন্তু একটু ভেতর দিকে টানে, লক্ষ্য করে দেখবে। কিন্তু আমি তো বললাম পূর্ণ প্লাস্টিক বলে কিছু হয় না, তবে ওটাকে ধরা যেতে পারে। চলো নেক্সট, আংশিক স্থিতিস্থাপক বস্তু। যে বস্তুর উপর বল প্রয়োগ করে তুমি যদি তার আকার বা আকৃতি পরিবর্তন করে দাও, তারপরে বাহ্যিক বল ছেড়ে দিলে সে আবার পূর্বের আকারে ফেরার চেষ্টা করায়, সে পূর্বের আকারে পুরোপুরি না পারলেও অনেকটা যথেষ্টটা ফিরে আসতে পারে, সেই ধরনের বস্তুকে বলবো আংশিক স্থিতিস্থাপক বস্তু। বর্তমানে সব বস্তুই আংশিক স্থিতিস্থাপক বস্তু। আচ্ছা, আরেকটা জিনিস, সেটা বলে স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে। স্থিতিস্থাপক সীমা, স্থিতিস্থাপক সীমা হলো এমন একটা সীমা যে সীমাতে প্রায় সব বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক বস্তু। ফর এক্সাম্পল, একটা গার্ডারকে তুমি অল্প একটু টেনে ছেড়ে দাও, মানে দোকান থেকে জাস্ট কিনে এনেছো, কিনে আনার পর একটু টানলে ছেড়ে দিলে, দেখবে সেই গার্ডারটা কিন্তু আগের অবস্থাটাই ফিরে গেল। সেটাকে নিয়ে যদি অনেকটা টানাটানি করো, তাহলে কিন্তু সে আগের অবস্থায় থেকে একটু বড় হয়ে যায় ঠিক, কিন্তু জাস্ট একটু টেনে যদি ছেড়ে দাও, তাহলে কি হয়, সেটা আবার তার পূর্বের অবস্থায় ফিরে যায়। সেরকম সব বস্তুই বাহ্যিক বলটা যদি একটা লিমিট পর্যন্ত থাকে, সেই লিমিট পর্যন্ত ওকে টানার পর ছেড়ে দিলে বা বল প্রয়োগ করার পর বলটা ছেড়ে দিলে, বাহ্যিক বলটা ছেড়ে দিলে, সে আবার জাস্ট একদম এক্স্যাক্টলি মানে পূর্বের আকারে ফিরে যায়, ঠিক আছে। এই ধরনের বস্তু মানে তারা সব বস্তুই তাই, তারা সব বস্তুর মধ্যে স্থিতিস্থাপক মানে পূর্ণ স্থিতিস্থাপকতা রয়েছে, কিন্তু তার একটা
লিমিট রয়েছে। এবার সেই লিমিটটা বিভিন্ন বস্তুর ক্ষেত্রে বিভিন্ন। একটা গার্ডের ক্ষেত্রে তুমি তাও 2 নিউটন বল প্রয়োগ করে করতে পারো, কিন্তু একটা লোহার তৈরি জিনিসের ক্ষেত্রে বলটা বেশি দিতে পারো বা কম হতে পারে, সেটা ডিপেন্ড করছে বস্তুটার উপর। কিন্তু একটা লিমিটের মধ্যে সব বস্তুই পূর্ণ স্থিতিস্থাপক, সেই লিমিটটাকে বলা হয় স্থিতিস্থাপক লিমিট। ওকে, তো বোঝা গেল স্থিতিস্থাপক লিমিট। তো এইসব জিনিস জানা হলো। এবার আরো কয়েকটা ডেটা জিনিস, সেটা হলো তো আমরা জানলাম যে স্থিতিস্থাপকতাতে বল বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তারপরে তার আকার আকৃতি পরিবর্তন হয় ইত্যাদি ইত্যাদি। তো এবার আরো কয়েকটা জিনিস মানে আকার পরিবর্তন হয়, আকৃতি পরিবর্তন হয়, বাহ্যিক বল প্রয়োগ করা হয়, এটা জানলাম। আর কয়েকটা জিনিস জানবো, সেটা হলো প্রথমে জানবো আমরা বিকৃতি। বিকৃতি কি জিনিস? বিকৃতি মানে বলছে কোনো বস্তুটা যেমন ছিল সে আকারে হতে পারে, দৈর্ঘ্য হতে পারে, আয়তনে হতে পারে। এবার সেই বস্তুটাকে যদি বাহ্যিক বল প্রয়োগ করার পর তার যতটা পরিবর্তন হয়, কি বললাম, কোনো যতটা পরিবর্তন হয় বা মানে তার মধ্যে যে পার্টিকেলগুলো রয়েছে, বিভিন্ন অংশগুলো রয়েছে, তারা পরস্পর থেকে যতটা সরে যায় বা যতটা কাছে সরে আসে, তার মানে এক কথায় যতটা পরিবর্তনটা হয়, সেই পরিবর্তনটাকে বলা হয় বিকৃতি। বুঝতে পারলেন? তাহলে বিকৃতি মানে পরিবর্তন এক কথায়। হ্যাঁ, তো এই পরিবর্তনটা কিসের কিসে হতে পারে? দৈর্ঘ্য হতে পারে, আয়তনে হতে পারে, আকারে হতে পারে। ওকে, তো ম্যাথামেটিক্যালি বিকৃতি বোঝানো হয়, ম্যাথামেটিক্যালি হয়। একটা সংজ্ঞা হলো যে কোনো বস্তুর মধ্যে যদি বল প্রয়োগ করা হয় তাহলে কি হয়, তার মধ্যে যে বিভিন্ন অংশগুলোর যে পারস্পরিক যে দূরত্বটা চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়, তাকে বলা হয় বিকৃতি। ঠিক আছে? তো এই বিকৃতির সংজ্ঞাটা হলো মানে ম্যাথামেটিক্যাল সংজ্ঞাটা হলো যে পরিবর্তন বাই প্রাথমিক। ঠিক আছে? এটা হলো ম্যাথামেটিক্যাল সংজ্ঞা বিকৃতি। তো এই বিকৃতি 3 রকমের হয়। একটা হলো দৈর্ঘ্য বিকৃতি, মানে যদি কোনো জিনিসকে লম্বা টেনে বড় করা হয়, ঠিক আছে, তাহলে সেটা হলো দৈর্ঘ্য বিকৃতি। দৈর্ঘ্য বিকৃতির ভালো নাম হলো অনুদৈর্ঘ্য বিকৃতি। সেটা মানে কি বলবো, সেটা মানে দৈর্ঘ্য বৃদ্ধি, পরিবর্তন থেকে বৃদ্ধি, তো দৈর্ঘ্য বৃদ্ধি বাই প্রাথমিক দৈর্ঘ্য। ওকে, নেক্সট হয় হলো আয়তন বিকৃতি। কি বলবো? আয়তন বৃদ্ধি, বৃদ্ধি বা হ্রাস, যা ইচ্ছা হতে পারে, এখানেও হ্রাস হতে পারে, বাই প্রাথমিক আয়তন। আরেকটা হয় আকারের জন্য, সেটাকে বলা হয় কিন্তন বিকৃতি। কিন্তন বিকৃতি, এটা সাধারণত থিটা দিয়ে হয়, সেটা পরে বুঝাবো কিভাবে হয়। হ্যাঁ, তো হয়ে গেল। তো 3 ধরনের বিকৃতি শিখলাম বা বিকৃতি সম্বন্ধে আমরা জেনে ফেললাম। এবার আমরা জানবো পীড়ন। পীড়নটা খুব ইন্টারেস্টিং। পীড়ন মানে বলছে স্থিতিস্থাপকতার মেন ধর্মটাই পীড়ন। মানে কোন বস্তুকে যখন বল প্রয়োগ করে তার আকার আকৃতি পরিবর্তন করার চেষ্টা করা হয়, তখন তার মধ্যে কি আসে? প্রত্যানয়ক বল ভেতর থেকে, যেটা সেই বাধা মানে বল প্রয়োগ করলে সেই পরিবর্তন হওয়ার চেষ্টাটাকে বাধা দেয়। সেই প্রত্যানয়ক বলটাকে বলা হয় বিকৃতি। ওকে, সরি, পীড়ন। প্রত্যানয়ক বলটাকে বলা হয় পীড়ন। তো প্রত্যানয়ক বলটাকে ডাইরেক্টলি পীড়ন বলে না, ওই প্রত্যানয়ক বল প্রতি একক ক্ষেত্রফলকে বলা হয় পীড়ন। মানে প্রতি একক ক্ষেত্রফলে যতটা প্রত্যানয়ক বল কাজ করে সেটাকে বলা হয় পীড়ন। তাহলে কোনো বস্তুর বা কোনো বস্তুর দৈর্ঘ্য পরিবর্তন করার চেষ্টা করা হোক, আয়তন পরিবর্তন, আকার পরিবর্তন, তার জন্য যে বল প্রয়োগ করা হয়, বাহ্যিক বল প্রয়োগ করা হয়, তার ফলে তার বস্তুটার মধ্যে উদ্ভূত তৈরি হওয়া যে প্রত্যানয়ক বল, যেটা সেই পরিবর্তনকে বাধা দেয়, সেই বল প্রতি একক ক্ষেত্রফলকে বলা হয় পীড়ন। ওকে, পীড়ন মানে প্রত্যানয়ক বল বাই ক্ষেত্রফল। এবার আমরা জানি তোমার নিউটন থার্ড ল থেকে, নিউটন এখানে ইউজ হবে, নিউটন বাড়াবে না, সেটা হলো যে প্রত্যেক ক্রিয়ার সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। অর্থাৎ আমরা যে বাহ্যিক বলটা প্রয়োগ করছি, প্রত্যানয়ক বলটা ঠিক এক্স্যাক্টলি তার সমান। ওকে, সো এখানে প্রত্যানয়ক বলটাকে আমরা প্রত্যানয়ক বলটার ভিতর থেকে আমরা জানতে পারছি না, কিন্তু আমরা জানি সেটা যেটা বাহ্যিক বল আমরা প্রয়োগ করেছি সেটাই। সো বাহ্যিক বল যদি এফ হয়, সেই এফ বাই এ, তাহলে এটা হয়ে গেল পীড়ন। এবার এই পীড়নের বিভিন্ন নাম আছে। যদি দৈর্ঘ্য বৃদ্ধি করার জন্য বল প্রয়োগ করা হয়, তাহলে সেটাকে বলা হয় অনুদৈর্ঘ্য পীড়ন। যদি আয়তন বিকৃতি করার জন্য বলটা প্রয়োগ করা হয়, তাহলে সেটাকে বলবো আয়তন পীড়ন। যদি আকার চেঞ্জ করার জন্য পীড়নটা প্রয়োগ করা হয়, তাহলে সেটাকে বলবো তোমার কৃন্তন পীড়ন বা স্পর্শকীয় পীড়ন। এগুলো সম্বন্ধে আমি ডিটেলস পড়বো আবার। হ্যাঁ, কৃন্তন পীড়ন, ঠিক বললাম, কৃন্তন পীড়ন। এই পীড়ন বিকৃতি এগুলো সম্বন্ধে আবার ডিটেলস আমরা পড়বো।
পরের ক্লাসে, ঠিক আছে? তাহলে এই হলো 3 ধরনের পীড়ন। তো এই পীড়ন এবং বিকৃতি, ওকে, বোঝা গেল? নেক্সট, তাহলে আরো এই দুটো টপিক সম্বন্ধে আমরা জানলাম যে এগুলো হয়। তার মানে আমরা দেখলাম একটা বস্তু নিলাম, তার উপর বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করার সাথে সাথে তৈরি হলো পীড়ন। কি তৈরি হলো? প্রত্যানয়ক বল। আমি আর প্রত্যানয়ক বল বলবো না, বলবো পীড়ন, ওকে? এবং পীড়নের জন্যই তৈরি হলো বিকৃতি। এর প্রশ্ন হলো পীড়ন তো বিকৃতি আটকায়, কিন্তু পীড়ন মানেই তো তোমার কি বলে, বাহ্যিক বলটা সমান, আর বাহ্যিক বল কি তৈরি করে? বিকৃতি তৈরি করে। এবার যত বেশি বাহ্যিক বল দেবে তত বেশি পীড়ন তৈরি হবে, তত বেশি বিকৃতি হবে, কারণ বাহ্যিক বলটা তো তত বেশি। দ্যাটস মিন এক কথায় বলতে পারো যে পীড়ন যত বেশি হবে বিকৃতি তত বেশি হবে, কারণ বাহ্যিক বল যত বেশি হবে বিকৃতি তত বেশি হবে, আর বাহ্যিক বল যত বেশি হবে পীড়ন তত বেশি হবে। দ্যাট ইজ পীড়ন যত বেশি হবে বিকৃতি তত বেশি হবে, ওকে? এটা এই ঘটনাটাও কিন্তু স্থিতিস্থাপকতার লিমিটের মধ্যে, স্থিতিস্থাপক লিমিটের মধ্যে, ওকে? স্থিতিস্থাপক লিমিটের বেশি যদি আমি পীড়ন দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। তাহলে স্থিতিস্থাপক লিমিটের মধ্যে পীড়নটা কিন্তু বিকৃতির সমানুপাতিক হয়। এটা আমার নয়, আমার কথা নয়, এটা হলো বিজ্ঞানী হুকের কথা। কার সূত্রটা? হুকের সূত্র, ঠিক আছে? হুকের সূত্র কি? হুক বলছে স্থিতিস্থাপকতা লিমিটের মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক। তাহলে এখান থেকে বলতে পারি আমি পীড়ন ইজ ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইনটু বিকৃতি। এখান থেকে আমরা বলতে পারি পীড়ন বাই বিকৃতি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট বা ধ্রুবক। এই ধ্রুবকটাকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক, বুঝা গেল? তাহলে এটা কি বলবো? স্থিতিস্থাপক গুণাঙ্ক। তাহলে পীড়ন আর বিকৃতির অনুপাতকে বলা হয় স্থিতিস্থাপক গুণাঙ্ক। এইবার এই যে স্থিতিস্থাপক গুণাঙ্ক প্রত্যেকটা বস্তুর মধ্যেই হবে, কারণ প্রত্যেকটা বস্তুতে পীড়ন অ্যাপ্লাই হবে, প্রত্যেকটা বস্তুতে বিকৃতি হবে। এইবার পীড়ন ক রকমের? 3 রকমের, বিকৃতি ক রকমের? 3 রকমের। তো পীড়ন বিকৃতির মানে স্টাইল অনুযায়ী বলতে পারি, বা যেহেতু রকম অনুযায়ী, রকমারি অনুযায়ী এই বিকৃতি, এই স্থিতিস্থাপক গুণাঙ্কেরও কিন্তু রকমারি রয়েছে, ওকে? 3 রকমের স্থিতিস্থাপক গুণাঙ্কও রয়েছে, এবং সেগুলো কি কি সেগুলো পড়া যাবে। তাহলে এবার আমরা করবো বিভিন্ন রকমের স্থিতিস্থাপক গুণাঙ্কগুলো, ঠিক আছে? স্থিতিস্থাপক গুণাঙ্ক। তো সব থেকে প্রথমে যেটা আসছে সেটা হলো তোমার ইয়ং গুণাঙ্ক। ইয়ং গুণাঙ্ক, ইয়ং গুণাঙ্ক কখন বলে? এই নামটা কখন ইউজ করা হয় দেখো মন দিয়ে। বলছে যদি কোনো একটা বস্তুকে কোনো একটা অবলম্বনের সাহায্যে একটা লোহার তার বা কিছুতে যদি নিচে কোনো একটা ওয়েট ঝুলিয়ে দেওয়া যায়, তাহলে নিচে দিয়ে কি কাজ করবে? এমজি ঝুলিয়ে দেওয়া আছে। তাহলে এই বস্তুটার যদি প্রাথমিক দৈর্ঘ্য ক্যাপিটাল এল হয়, যখন ওয়েটটা ঝুলিয়ে দেওয়া হয়েছে তখন কিন্তু তার দৈর্ঘ্য বেড়ে হবে, দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা কত হবে? সেই দৈর্ঘ্য বৃদ্ধিটা যদি হয় মোটামুটি পয়েন্টটা ধরলাম, সাপোজ এরকম পজিশনে পৌঁছে যাবে। এটা যদি এম হয়, এমজি মানে এখানে ছিল তো এইটুকুটা বৃদ্ধি পেল, স্মল এল বৃদ্ধি পেল। কতটা বৃদ্ধি পেল? স্মল এল পরিমাণ মনে করো দৈর্ঘ্য বৃদ্ধি পেল, ওকে? তাহলে আমি আগে থেকেই জানি, শিখেছি যে বিকৃতি কি করে বের করতে হয়। বিকৃতি হলো দৈর্ঘ্য বৃদ্ধি এল বাই প্রাথমিক দৈর্ঘ্য এল। তাহলে এটা হলো বিকৃতি। এবার এই বিকৃতিটা কখন ইউজ করা হয়েছে? যখন দৈর্ঘ্য বেড়েছে। তাহলে এই বিকৃতির নাম কি হওয়া উচিত? অনুদৈর্ঘ্য বিকৃতি। অনুদৈর্ঘ্য বিকৃতি, ওকে? তাহলে এটা অনুদৈর্ঘ্য বিকৃতি এল বাই এল। এবার অনুদৈর্ঘ্য বিকৃতি আমি জেনে গেলাম। এবার আমি জানি এর উপর এমজি পরিমাণই বল প্রয়োগ করা হচ্ছে। এরপর যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা হলো এমজি, ঠিক আছে? তো এমজি বল নিচের দিকে প্রয়োগ করা হচ্ছে, তাহলে একক ক্ষেত্রফলে যে বলটা প্রয়োগ করা হচ্ছে সেটা এমজি বাই এ। তাহলে এর উপর বল প্রয়োগ করা হচ্ছে একক ক্ষেত্রফলে এমজি বাই এ, বা আমি শুধু যদি এর উপরই বল প্রয়োগ করা ভাবি তাহলে এমজি বল প্রয়োগ করা হচ্ছে। তাহলে এমজি বল যদি এর উপর প্রয়োগ করা হয়, মানে ওজন যেটা, তাহলে
এর মধ্যে যে পীড়নটা তৈরি হচ্ছে সেটাও mg, এবং তার প্রতি ক্ষেত্রফল মানে mg/a, তাহলে এটা হলো পীড়ন। আবার এই পীড়নটাকে আমি কি বলবো, অনুদৈর্ঘ্য পীড়ন। ওকে, এবার হুকের সূত্র অনুযায়ী কি বলতে পারি আমরা, এই অনুদৈর্ঘ্য পীড়ন আর অনুদৈর্ঘ্য বিকৃতি অনুপাতকে বলা হয় কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক। সেই স্থিতিস্থাপক গুণাঙ্কের নামই হলো ইয়ং গুণাঙ্ক। ঠিক আছে, মানে পীড়ন বিকৃতি যখন দৈর্ঘ্য বরাবর হয়ে যায় তখন গুণাঙ্কের স্থিতিস্থাপক গুণাঙ্কের নাম হয়ে যায় ইয়ং গুণাঙ্ক, সেটাকে লেখা হয় ক্যাপিটাল ওয়াই দিয়ে। ওকে, তাহলে এখান থেকে আমরা বলতে পারি ক্যাপিটাল ওয়াই ইজ ইকুয়াল টু পীড়নটা কত, mg/a ডিভাইডেড বাই l/l। এবার কোনো কোনো ক্ষেত্রে mg কে তুমি যদি f হিসাবে লেখো কোনো অসুবিধা নেই, সেক্ষেত্রে y ইকুয়াল টু তুমি লিখতে পারো f/a ডিভাইডেড বাই l/l। l/l টা হওয়াটা মেন, সেটা থেকে বুঝতে পারবো যেটা আমরা ইয়ং গুণাঙ্ক ইউজ করছি। এখানে f এর মানটা mg তুমি বসাতে পারো, নাও বসাতে পারো। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল তোমার ইয়ং গুণাঙ্ক। ওকে, এখান থেকে যদি তুমি একটু ভেঙে লিখতে চাও লিখতেই পারো, y ইকুয়াল টু তাহলে কি হবে, f ক্যাপিটাল L বাই a স্মল l। ঠিক আছে, এটা হলো ইয়ং গুণাঙ্ক। ওকে, সো ইয়ং গুণাঙ্ক সম্বন্ধে আশা করি বুঝতে পেরে গেলে। তো এবার নেক্সট দেখে কি হয়, নেক্সট গুণাঙ্ক যেটা পড়বো সেটা হলো তোমার আয়তন বিকৃতি গুণাঙ্ক। ঠিক আছে, ইংলিশে বলা হয় বাল্ক মডুলাস। আয়তন বিকৃতি গুণাঙ্ক এক্ষেত্রে ইউজ করা হয় কে। ঠিক আছে, সিম্পল একটা মনে করো ফুটবলের মতো নিলাম, যার ভলিউম ক্যাপিটাল ভি। ঠিক আছে, এটাকে প্রেসার দিলাম এফ পি, প্রেসার দেওয়াতে কি হলো, ভলিউমটা ছোট হয়ে গেল। ঠিক আছে, পরিবর্তনটা আমরা দেখবো না, এখানে যতটা ছোট হয়েছে সেটা হলো স্মল ভি। ঠিক আছে, মানে যেটা হয়েছে সেটা স্মল ভি না, যতটা ছোট হয়েছে সেটা স্মল ভি। ওকে, তাহলে এক্ষেত্রে যদি বিকৃতিটা কত, বিকৃতি হলো স্মল ভি বাই ক্যাপিটাল ভি। এখানে একটা মাইনাস ইউজ করে অনেক সময়। ঠিক আছে, সেটা হলো যেহেতু আয়তনটা কমেছে বলে মাইনাস ইউজ করে, আবার অনেকে মাইনাস ইউজ করে না, কিন্তু অ্যাকচুয়ালি মাইনাসটা ইউজ করা উচিত। ওকে, তাহলে এই বিকৃতির নাম হলো আয়তন বিকৃতি। এবার চলে আসি এরপর ইয়ে কত, বাহ্যিক বল কত, পি, বাহ্যিক প্রেসার হলো পি। প্রেসার মানে কিন্তু বল বাই ক্ষেত্রফল, তার মানে এর উপর ভিতরে যে মানে পীড়নটা তৈরি হবে সেটাও কিন্তু বল বাই ক্ষেত্রফল মানে পি, মানে এখানে আবার পি বাই এ কিন্তু নয়। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে যে পীড়নটা তৈরি হবে আয়তন পীড়ন সেটাও কিন্তু তোমার পি। ওকে, তাহলে আয়তন পীড়ন পেয়ে গেলাম, আয়তন বিকৃতি পেয়ে গেলাম, তাহলে আয়তন বিকৃতি গুণাঙ্ক কে ইজ ইকুয়াল টু হবে কি, পি বাই ভি বাই ভি। মাইনাস ইউজ করতে পারো, নাও করতে পারো, সো পি ভি বাই স্মল ভি। ওকে, তাহলে এটা করে নিলাম আমরা আয়তন বিকৃতি গুণাঙ্ক, বা এটাকে বলা হয় তোমার বাল্ক মডুলাস। আচ্ছা, আয়তন বিকৃতি গুণাঙ্ক পড়ার সময় আচ্ছা একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো, y টা তো যদি একবার আসি আমি, y ইকুয়াল টু f বাই a বাই l বাই l, তাই তো। এর যখন আমি একক নিব, এটাও দেখো বা এটাও দেখো, একক নেওয়ার সময় l আর l একই রাশি, অর্থাৎ এই এককটা কিন্তু 1 কেটে গেল। হ্যাঁ, তার মানে y এর একক কিন্তু অ্যাকচুয়ালি পীড়নের একক কি, পীড়নের একক কি, বল বাই ক্ষেত্রফল মানে নিউটন পার মিটার স্কয়ার। সিমিলারলি এখানেও তাই, পি এর একক কি, নিউটন পার মিটার স্কয়ার মানে প্রেসারের একক, আর এদিকে ভি ভি কিন্তু দুটাই একই রাশি, অর্থাৎ কেটে যাবে। ওকে, দাড়ি মোচ কাটার পর যখন সামনে আসছি ফোকাসটা আমাকে নিচ্ছে, বোর্ডটা সাদা করে দিচ্ছে, কেন বুঝতে পারছি না, আগে তো হতো না। ইগনোর ইট। চলো, হয়ে গেল। তাহলে এটা হলো আয়তন বিকৃতি গুণাঙ্ক। নেক্সট হলো আকৃতি, তাই তো। এই আকৃতিটা একটু কঠিন এবং ইন্টারেস্টিং, মন দিয়ে দেখবে। আকৃতি বরাবর যে গুণাঙ্কটা হয় তাকে বলা হয় তোমার দৃঢ়তা গুণাঙ্ক। দৃঢ়তা গুণাঙ্ক। ওকে, এটা হলো আকৃতি বরাবর যে গুণাঙ্কটা সেটা হলো দৃঢ়তা গুণাঙ্ক। এটা কেমন, আকৃতি গুণাঙ্কটা বলছে যদি কোনো মানে বস্তুকে এমন করে ফোর্স মানে পীড়ন অ্যাপ্লাই করা হলো, বাইরের বাহ্যিক বলটা অ্যাপ্লাই করা হলো যাতে বস্তুটার আকার পরিবর্তন হলো কিন্তু আয়তনে কোনো পরিবর্তন হলো না, এই ধরনের যে বিকৃতিটা সেটাকে বলা হয় মানে তোমার ক্রিম্পটন বিকৃতি। আর এই সময় যে ফোর্সটা অ্যাপ্লাই করা ছিল সেটা হলো ট্যানজেনশিয়াল ফোর্স বা স্পর্শকীয় বল। ঠিক আছে, এটাকে ক্রিম্পটন পীড়ন বলে, মানে সেক্ষেত্রে তৈরি হওয়া পীড়নটাকে বলে ক্রিম্পটন পীড়ন। ওকে, ব্যাপারটা বুঝাচ্ছি। ফর এক্সাম্পল তুমি একটা দেশলাইয়ের বাক্স নিলে, যে এখানে দেশলাইয়ের ভেতর জিনিসটা নেই, শুধু খালি বাক্সটা নিলে, তাহলে সেটা দেখতে কেমন, তার একটা পোর্শন আমি নিলাম মনে করো,
এরকম বক্স, তাই তো আচ্ছা এরকম আমি যদি সামনে মুখটা নিলাম, হ্যাঁ, তো এ বি সি ডি এরকম একটা বক্স, মনে করো এটার দৈর্ঘ্য এল, ঠিক আছে, তা যদি বড় ক্ষেত্রে নিতে পারো তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য এল নিতে পারো, কোনো অসুবিধা নেই, হ্যাঁ। তো যদি বড় ক্ষেত্রে নিতে পারি বড় ক্ষেত্র টাইপের, তাহলে প্রত্যেকটা দৈর্ঘ্য এল মনে করো সি ডি। ওকে, এই অবস্থায় যদি এর উপর একটা ট্যানজেনশিয়াল ফোর্স দেওয়া হয় এফ, তাহলে জিনিসটা কি হয় খেয়াল করে দেখবেন, চ্যাপটে যায়। কেমন চ্যাপটে যায়? এই জিনিসটা এখানে পৌঁছে গেল, এই জিনিসটা এগিয়ে গিয়ে এখানে পৌঁছে গেল, এরকম একটা আকার ধারণ করে, মানে এটা এ ড্যাশে পৌঁছে যায় আর সিটা সি ড্যাশে পৌঁছে, কিন্তু ডি আর এ বি সি ডি নামটা কেমন গন্ডগোল দিচ্ছে, অসুবিধা নাই, বিটা বি আর বিটা সেখানে থাকে, কিন্তু এটা এ ড্যাশে পৌঁছে যায়, সিটা সি ড্যাশে পৌঁছে যায়। তো এই সময় যে পিরনটা অ্যাপ্লাই করা হয়, এই এফটা মানে যে বলটা অ্যাপ্লাই করা হয় তার ফলে যে পিরনটা সৃষ্টি হয় সে অপোজিট এফ সেম হবে, সেই এফ বাই এ সেটাকে বলা হয় তোমার কি ক্রিন্তন পিরন, ক্রিন্তন পিরন। ওকে ওকে, নেক্সট বিকৃতি। এক্ষেত্রে বিকৃতিটা কি? এক্ষেত্রে যে ক্রিন্তন বিকৃতি বলে কোনটাকে, তাহলে এখানে কৃন্তন বিকৃতি বলবো। দেখো পরিবর্তনটা কি হয়েছে, পরিবর্তন এখানে দেখতে পাচ্ছি খালি যে এই জায়গাটা আর এই জায়গাতে একটা অ্যাঙ্গেল সৃষ্টি হয়েছে, যদিও সেম অ্যাঙ্গেল, তো এই অ্যাঙ্গেলে যদি থিটা হয় বা এই মনে থিটা হয়, এই থিটাটাই কিন্তু এখানে বিকৃতি, বা এটাকে অ্যাঙ্গেল অফ শেয়ারও বলা হয় ইংলিশে, ঠিক আছে। তাহলে ক্রিন্তন বিকৃতির অ্যাকচুয়ালি নাকি এই থিটা, থিটাকে বলে ক্রিন্তন বিকৃতি। তাহলে ক্রিন্তন বিকৃতি ক্রিন্তন পিরন পেয়ে গেলাম, তাহলে দৃঢ়তার গুণাঙ্ক পেয়ে যাবো, দৃঢ়তার গুণাঙ্ক লেখা হয় এই দিয়ে এরকম এক্স টাইপের মতো, কিন্তু এক্স নয়, ঠিক আছে, এটাকে বলা হয় কাই। তাহলে দিস ইজ ইকুয়াল টু হবে তোমার এফ বাই এ ডিভাইডেড বাই থিটা। ওকে, এইবার অনেক সময় থিটাকে তোমার মানে বলা যায়, মনে করো থিটাটা খুব স্মল, তো এখানে দেখো থিটাটা খুবই ছোট, অল্প একটু অ্যাঙ্গেল, ছোট্ট একটা অ্যাঙ্গেল, তাহলে এখানে যদি আমি ট্যান থিটা বের করি, তাহলে ট্যান থিটা ইকুয়াল টু দেখা হবে এ এ ড্যাশ বাই এল। ওকে, এবার এ এ ড্যাশটা এখান থেকে একটু দৈর্ঘ্য, সি সি ড্যাশটা একই প্রায়, তাহলে এইটাকে যদি একটা স্মল এল ভেবে নিই, তাহলে ট্যান থিটা আবার যদি থিটা খুব স্মল হয়, ট্যান থিটাকে আমি থিটা বলতে পারি, থিটা ইকুয়াল টু বলতে পারি এল বাই এল। তাহলে এখান থেকেও কিন্তু অনেক সময় থিটাকে অনুদৈর্ঘ্য পিরন মানে বিকৃতির স্টাইলে দেখা যায়, কিন্তু সেটা এই এল বাই এলটা কিন্তু দৈর্ঘ্য বৃদ্ধিটা এই মানে যে আকৃতির বস্তু নিচ্ছি তার যে ওপরের সারফেসটা তার যে দৈর্ঘ্যটা আর তার যে এই সারফেসটা তার দৈর্ঘ্যটা তার অনুপাত, হ্যাঁ। তো দ্যাট ইজ ইকুয়াল টু, এখান থেকে আমি কিন্তু এটাকে এফ বাই এ বাই এল বাই এল এইভাবেও লিখতে পারি, কিন্তু এইটা কিন্তু ইয়ং গুণাঙ্ক নয়, এটা কিন্তু দৃঢ়তা গুণাঙ্ক, ওটা ছিল ইয়ং গুণাঙ্ক, এটা কিন্তু আলাদা জিনিস, এটা একটু খেয়াল রাখবে, ঠিক আছে। তো যাই হোক, আলটিমেট থিটা তো জানি কোনো ইয়ে হয় না, মানে দুটো বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, বা এখানে এল বাই এল দেখাচ্ছি, অর্থাৎ এর কোনো মাত্রা হয় না, শুধু মাত্রা হয় এর, তার মানে এর এককটাও এর মাত্রা হিসাবে বলতে পারি সেই বল বাই ক্ষেত্রফল, মানে নিউটন পার মিটার স্কয়ার। ওকে, তাহলে এই আমরা পড়ে নিলাম প্রত্যেকটা গুণাঙ্ক, তাহলে তিন ধরনের গুণাঙ্ক সম্বন্ধে আমরা জেনে ফেললাম। ওকে, আজকে লাস্ট টপিক যেটা পড়াবো সেটা হলো তোমার এই গুণাঙ্কগুলো করতে গিয়ে একটা গুণাঙ্কে একটা বিকৃতি আমাদের মিস হয়ে যায়, সেই বিকৃতিটা সম্বন্ধে একটু জানবো। সেটা কি, তুমি যদি ইয়াং গুণাঙ্কের কথা মনে করো, তাহলে দেখবে ইয়াং গুণাঙ্ক পড়ার সময় যে ঘটনাটা ঘটেছিল, যে একটা তারের উপর কিছু একটা ঝুলিয়ে দিয়ে তার উপর যে বলটা প্রয়োগ করা হয়েছিল, তারপরে তার দৈর্ঘ্য বৃদ্ধি ঘটেছিল, তার মানে দৈর্ঘ্যে একটা বিকৃতি ঘটেছিল, রাইট। কিন্তু সেই সময় আমরা একটা জিনিস মিস করে গেছিলাম, সেটা হলো ডায়ামিটার বা তার ব্যাসে। যে আমরা জানি কোনো তারকে যদি লম্বা করা হয় তার ব্যাসটা কিন্তু ছোট হয়ে যায়, মানে তারটা কিন্তু পাতলা হয়ে যায়, তার মানে কি তার ব্যাসটা কিন্তু কমে যায়, তার সেই ব্যাসেও কিন্তু একটা বিকৃতি হয়, কমে যায়, এটা বেড়ে গেল কমে গেল, তাহলে এই বিকৃতি কিন্তু আমরা মিস করে গেছিলাম। তার মানে আমি বলতে পারি যে একটা যখন তারকে এক বল প্রয়োগ করায় ওর দৈর্ঘ্য বৃদ্ধি যেমন এল হয়, প্রাথমিক দৈর্ঘ্যটা যদি ক্যাপিটাল এল থাকে, তাহলে দৈর্ঘ্য বিকৃতি অনুদৈর্ঘ্য বিকৃতি যেমন হয় এল বাই এল, তেমনি সেই সময়ই ওর কিন্তু ডায়ামিটারটা কমে যায়। যদি মনে করি এই তারটার ডায়ামিটার ছিল ডি, এবং যখন এই তারটা পাতলা হয়ে গেছে তখন এই ডায়ামিটার হয়ে গেল স্মল ডি, তাহলে এর যে বিকৃতিটাকে, এই বিকৃতিটাকে নতুন একটা বিকৃতি, একে বলা হয় পার্শ্বীয় বিকৃতি। পার্শ্বীয় বিকৃতি, এই বিকৃতিটাও সেম, পরিবর্তন বাই প্রাথমিক মানে স্মল ডি বাই ক্যাপিটাল ডি, এটা বলা হয় পার্শ্বীয় বিকৃতি। তাহলে পার্শ্ব বিকৃতি আমরা যদি জানি আর অনুদৈর্ঘ্য বিকৃতি যদি জানি, সেক্ষেত্রে নতুন একটা টার্ম শিখবো আমরা, যেটাকে বলা হয় পয়সনের অনুপাত। পয়সনের অনুপাত।
তাহলে পয়সনের অনুপাতটা কি বলছে? বলছে আমরা অনুদৈর্ঘ্য বিকৃতি করার সময় যে পার্শ্ব বিকৃতি নেগলেক্ট করেছিলাম সেটা যদি নেগলেক্ট না করি, তাহলে সেই পার্শ্ব বিকৃতি আর অনুদৈর্ঘ্য বিকৃতি এই দুটোর অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত। এই দুটোর অনুপাতকে বলা হয় পয়সনের অনুপাত, দ্যাট ইজ ডি বাই ডি বাই এল বাই এল, এটাকে বলা হয় তোমার পয়সনের অনুপাত ইটা, সরি সিগমা। তো একটা জিনিস আমি একটু মিস করেছি, ভুল করেছি, একটু মনে পড়লো, দৃঢ়তা গুণাঙ্ক কাই দিয়ে লেখে না, ওটা ইটা দিয়ে লেখে। হ্যাঁ, ভুল লিখেছিলাম, তো মনে একটু ভুল মিস্টেক হয়ে গেছে, ওটা কাই দিয়ে লেখে না, ইটা দিয়ে লেখে। হ্যাঁ, আর পয়সনের অনুপাত থেকে লেখা সিগমা দিয়ে, এটা সিগমা। এই চিহ্নগুলো সব চিহ্নগুলো সম্বন্ধে জানতে হবে। সিগমা, তাহলে সিগমা ইকুয়াল টু ডি বাই ডি বাই স্মল এল বাই ক্যাপিটাল এল। এখান থেকে আমাদের মানে একটা জিনিস অনেক জানা যায়, সেটা হলো পার্শ্ব বিকৃতি ইকুয়াল টু, দেখো আবার মানে পার্শ্ব বিকৃতি এখানে যদি বের করি তাহলে এটা সিগমা এল বাই এল হয়ে যাবে, মানে পার্শ্ব বিকৃতি যদি বের করি তাহলে অনেক সময় সেটা সিগমা ইন্টু এল বাই এল, মানে আমি যদি অনুদৈর্ঘ্য বিকৃতি জানি সেটার সঙ্গে সিগমা গুণ করলে কিন্তু পার্শ্ব বিকৃতিটা বেরিয়ে যায়, যদি পার্শ্ব পয়সনের রেশিওটা জানি। ঠিক আছে, এবার এই জিনিসটাও অনেক কাজে লাগে, এখন লাগবে না, তোমরা তোমাদের বড় হলে কিন্তু এই জিনিসটা দিয়ে অনেক কাজ করতে হয়। এরপরে এইবার সেটা কেমন কাজ করতে হয় সেটা একটু বলে দিচ্ছি। সেটা হলো যে আমরা কি কি শিখলাম ক্লাসে, আমরা শিখলাম কি? আমরা শিখলাম ইয়ং গুণাঙ্ক, দ্যাট ইজ ওয়াই। ওকে, আমরা শিখলাম তোমার আয়তন বিকৃতি গুণাঙ্ক, দ্যাট ইজ কে। আমরা শিখলাম দৃঢ়তা গুণাঙ্ক, দ্যাট ইজ ইটা। আমরা শিখলাম পয়সনের রেশিও, দ্যাট ইজ সিগমা। এই চারটার মধ্যে সম্পর্ক হয়। ঠিক আছে, যে সম্পর্ক তৈরি করতে গেলে কিন্তু প্রত্যেকটা সম্বন্ধে একদম স্পষ্ট ধারণা লাগে, এবং স্পষ্ট ধারণা থেকে কিন্তু এদের 3-4টার মধ্যে সম্পর্ক ইজিলি তৈরি করা যায়, যেটা তোমরা গ্র্যাজুয়েশনে গিয়ে শিখবে। আপাতত আমি সম্পর্কগুলো লিখে দিচ্ছি। যদি আমরা ওয়াই কে আর সিগমা, ওয়াই কে আর সিগমা এই তিনটার মধ্যে সম্পর্ক দেখি, তাহলে সেই সম্পর্কটা হলো ওয়াই ইকুয়াল টু 3k 1 - 2 সিগমা, ওয়াই ইকুয়াল টু 3k 1 - 2 সিগমা। আপাতত ফর্মুলা হিসাবে নিয়ে নেবে এবং অঙ্ক করতে সেটা সাহায্য করবে। তারপরে ওয়াই ইটা আর সিগমা, ওয়াই ইটা আর সিগমা এদের মধ্যে সম্পর্ক হয়, সেটা হলো ওয়াই ইকুয়াল টু 2 ইটা 1 প্লাস সিগমা। ওকে, নেক্সট সম্পর্ক হলো কে ইটা আর সিগমা, কে ইটা এন্ড সিগমা। এই সম্পর্কটা হলো সিগমা ইকুয়াল টু 3k - 2 ইটা ডিভাইডেড বাই 6k + 2 ইটা। এটা সব করতে হবে যখন গ্র্যাজুয়েশনে যদি ফিজিক্স নিয়ে পড়ো। আপাতত শুধু ফর্মুলাটা মনে রাখবে, তোমাদের সিলেবাসে এর প্রুফ নেই। আর লাস্ট ওয়াই কে আর ইটা, ওয়াই কে ইটা চারটার সঙ্গে চারটার একবারে সম্পর্ক নেই, যে কোনো তিনটার সম্পর্ক থাকে, সেই তিনটে সম্পর্কগুলো শিখে নাও। 9/y মানে বিভাগ গুণাঙ্ক ইকুয়াল টু 1/k + 3/ইটা, 1/k + 3/ইটা। তাহলে এই সম্পর্কগুলোকে দিয়ে কিন্তু অনেক সময় অনেক অঙ্ক মানে করতে পারবে। ওকে, তো যাই হোক, এত হয়ে গেল। আমরা পরবর্তী ক্লাসে বাকি শক্তি ঘনত্ব এবং আরো লাস্ট মানে দুটো ক্লাসই শেষ হয়ে যাবে। নেক্সট ক্লাসে আমরা তোমার স্থিতিস্থাপকতা শেষ করে দেবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।